হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আনন্দ মাইতি। আর আজকে যে লেকচারটা আমি পড়াতে যাচ্ছি সেটা ফিজিক্সের দ্বিতীয় লেকচার, অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞানের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমি তোমাদের কি পড়াবো? কার্য চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? কার্য থেকে যা যা পসিবল এমসিকিউ আসতে পারে সবগুলো আমি ডিসকাস করবো কীভাবে যারা তোমরা কিছুই জানো না ভৌতবিজ্ঞানের, কোনো দিনও একটা নিউমেরিক্যাল সলভ করনি, তারাও যাতে করতে পারো সেইভাবে আমি তোমাদের বোঝাবো, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন কী আছে? একটা এরোপ্লেন 4000 মিটার দূরত্ব অতিক্রম করে 20,000 জুল কাজ করে, তবে এর ওপর প্রযুক্ত বলের মান কত? দেখো, ভৌতবিজ্ঞানের ভাষায় কাজের একটা সূত্র আছে, কাজ ইকুয়াল টু বল ইন্টু দূরত্ব, ঠিক আছে? কাজ মানে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি। ওকে, এটা তোমাদের মনে রাখতে হবে এবং শর্টস নোটসে লিখতে হবে এবং বারবার রিভাইজ করতে হবে। ওকে, যেখানে ডাব্লু ইকুয়াল টু কাজ, এফ ইকুয়াল টু বল, ডি ইকুয়াল টু দূরত্ব। প্রশ্নে ডাব্লু ইকুয়াল টু কত দেওয়া আছে? 20,000 জুল দেওয়া আছে, কার্যের এককে জুল, ঠিক আছে? আর দূরত্ব ডি ইকুয়াল টু কত দেওয়া আছে? 4,000 মিটার দেওয়া আছে, ঠিক আছে? এবার আমাদের কি খুঁজতে বলেছে? আমাদের খুঁজতে বলেছে বল। তাহলে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি থেকে এফ সমান তাহলে কত হবে? ডাব্লু বাই ডি। ডাব্লু এখানে কত আছে? 20,000, 20,000 লিখবে। আর ডি কত আছে? 4,000। ওপরের 3টে জিরো, নিচের 3টে জিরো কেটে গেল, 4 5 20। তাহলে কত? 5 নিউটন, ঠিক আছে? তাহলে কত বল প্রয়োগ করা হয়েছে? 5 নিউটন। অ্যান্সার কী হবে? 5 নিউটন। এইভাবে আমরা একটা একটা কোয়েশ্চেনকে ডিসকাস করব, যাতে তোমরা কেউ যদি কোনোদিনও না করে থাকো বুঝতে পারো, ঠিক আছে? এর পরের কোয়েশ্চেন কী আছে? কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উঁচুতে তুলতে গেলে কী করতে হবে? অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, অভিকর্ষজ বলের সঙ্গে কাজ করতে হয়, কোনো কাজ করতে হয় না, শুধু বস্তুটিকে ধরে রাখতে হয়। দেখো, প্রথমে আমাদের জানতে হবে অভিকর্ষ বলটা কী। দেখো, পৃথিবীর সব বস্তুকে নিজের দিকে টানে, এই টান দেওয়ার শক্তিটাকেই বলা হয় অভিকর্ষ বল। উদাহরণ যদি একটা দেই তাহলে কি কেমন? হাত থেকে যদি একটা পাথরকে ছেড়ে দিই তখন পাথরটা নিচের দিকে পড়ে, যদি একটা কলমকে ছেড়ে দাও তুমি তখন কি হয়? নিচের দিকে পড়ে, কারণ নিচের দিকে অভিকর্ষজ বল কাজ করছে। এবার ধরো তুমি মাটি থেকে একটা বইকে তুলছো, বইটা তুমি উপরে তুলছো, কিন্তু পৃথিবী বইটাকে নিচের দিকে টানছে, অর্থাৎ তোমার বল আর অভিকর্ষ বল বিপরীত দিকে কাজ করছে। তুমি ওপরের দিকে তুলছো আর অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে। আর কাজ কখন হয়? বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিক বরাবর সরাতে পারলেই কাজ হয়। এখানে বলটা লাগছে কোন দিকে? ওপরের দিকে। ওপরের দিকে, দাঁড়াও 1 মিনিট আমি এটা সেট করে নিই। ওপরের দিকে বল কাজ করছে। আর সরণ কোন দিকে হচ্ছে? ওপরের দিকে হচ্ছে। সরণ মানে বইটা যেদিকে যাচ্ছি, বুঝতে পেরেছো? আর অভিকর্ষজ বল কোথা দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তাই তুমি যখন বস্তুটা তুলছো তখন তোমাকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তাহলে এর অপশন কি হবে? এটা হবে। এরপরের কোশ্চেন কি আছে? একজন কুলি 15 কেজি বোঝাকে ভূমি থেকে তুলে 1.5 মিটার উচ্চতায় তার মাথায় রাখলো, কুলির দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? দেখো, প্রথমে বুঝতে হবে এখানে কাজ কেন হচ্ছে। কুলি বোঝাটাকে নিচ থেকে উপরে তুলছে, কিন্তু পৃথিবী বোঝাটাকে নিচের দিকে টানছে, এটাই অভিকর্ষ বল। অতএব কুলি অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করছে। আর আমরা কাজের সূত্রের কি জানি? কাজ ইকুয়াল টু, লিখবে কিন্তু খাতায় এটা, বল ইন্টু দূরত্ব, ঠিক আছে? এখানে যে বলের বিরুদ্ধে কাজ হচ্ছে তা হলো বস্তুটার ওজন। আর ওজন মানে কি? ওজন মানে এম ইন্টু জি, ঠিক আছে? এখানে এম কত দেওয়া আছে? 15। আর জি কত দেওয়া আছে? 10, ঠিক আছে? তাহলে ওজন কত হবে? 150, বুঝতে পারলে? এবার বস্তুটাকে কতটা উপরে তোলা হয়েছে? 1.5। তাহলে ওয়ার্ক সমান কি আছে? ফোর্স ইন্টু ডি। ফোর্স এখানে কাজ করছে কি? 150। ওজন, ওজন যেটা এখানে বলের ভূমিকা নিচ্ছে, 150 ইন্টু ডি কত আছে? 1.5। 1.5 ইন্টু, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো কত হবে? 225 জুল, ঠিক আছে? বুঝতে পারলে কোশ্চেনটা কি বুঝতে পেরেছে? একটা সূত্র হয় ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, ওভাবে করলে হয়, কিন্তু তোমাদের বেসিক জানতে হবে, দিলে সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। এখানে বলটা তোমাদের জানা উচিত ছিল, বলটা এখানে কি না ওজনের বিরুদ্ধে কাজ করছে, তাহলে ওজনটা এখানে বল হিসাবে নিতে হবে। আর ওজন মানে সবসময় মনে রাখবে এম ইন্টু জি। এম ছিল কত? এমটা হচ্ছে অ্যাকচুয়ালি ভর, 15 কেজিটা ভর, ইন্টু জি, জি এর মান হয় 10। ওজন বেরোচ্ছে কত? 150। তাহলে ওজনটা কত? 150 নিউটন। ওকে, 150 নিউটন ইন্টু ডিটা 1.5 কেন? কারণ
1.5 মিটার উচ্চতায় নিয়ে গেছে, তাই ডিটা 1.5 আর 150 আর 1.5কে তুমি যদি গুণ করো তাহলে কত হয় 225 জুল। এটা হবে কত নিউটন। ওকে, এরপরের কোয়েশ্চেন কি আছে, স্টেশনে একজন ব্যক্তি 10 কেজি ভরের একটি সুটকেস মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় ব্যক্তির দ্বারা কৃত কার্যের পরিমাণ কত? দেখো, ভৌতবিজ্ঞানে কাজ হওয়ার জন্য দুটো শর্ত একসাথে দরকার। এক, বস্তুর ওপর বল প্রয়োগ হতে হবে। দুই, সেই বলের কারণে বস্তুটার মুভমেন্ট হতে হবে, মানে সরণ হতে হবে। এখানে ব্যক্তি সুটকেস ধরে রাখছে বা তার মাথার ওপর রাখছে, মানে বল আছে, কিন্তু ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, সুটকেস একদম নড়ছে না। এখানে যে সরণ বা মুভমেন্ট ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কাজের সূত্র আমরা কি জানি? কাজের সূত্র আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এফ এখানে আছে, কিন্তু এস ইকুয়াল টু যেহেতু জিরো, তাই এখানে ওয়ার্ক ডানও জিরো হবে। তাহলে এর অ্যান্সার কী হবে? জিরো জুল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ট্রিকি কোয়েশ্চেন, বুঝতে পারো সব। এর পরের কোয়েশ্চেন কি আছে, 4 কেজি ভরের একটা বস্তু অনুভূমিকভাবে 5 মিটার/সেকেন্ড বেগে চলছিল। এর বেগ 10 মিটার/সেকেন্ড করলে বস্তুটির দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে? দেখো, সবসময় কৃতকার্য মানে তোমাদের একটা সূত্র মনে আছে, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। একটা কথা তুমি দেখো, এখানে এফ কোথায় প্রশ্নে দেওয়া আছে আর এস কোথায় দেওয়া আছে, মানে এখানে যেহেতু এগুলো দেওয়া নেই, মানে অন্য কোনো কনসেপ্ট লাগবে। দেখো, ভৌতবিজ্ঞানে একটা ভাষায় একটা জিনিস আছে, সেটা হলো ওয়ার্ক এনার্জি থিওরাম, মানে যত কাজ করা হয় ততটাই গতিশক্তির পরিবর্তন হয়। এখানে কিভাবে বুঝবে যে গতিশক্তির পরিবর্তন হয়েছে? দেখো, প্রথমে বস্তুটা 5 মিটার/সেকেন্ড বেগে চলছিল, তারপরে কতই চলছে 10 মিটার/সেকেন্ডে, মানে এর গতিশক্তির পরিবর্তন হয়েছে। তাহলে এখানে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস কাজে লাগবে না। আর একটা সবসময় জিনিস মনে রাখবে, গতিশক্তি সমান আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি স্কোয়ার। ভি মানে ভেলোসিটি, এম মানে বস্তুটার কত ভর, ঠিক আছে? তাহলে এখানে আমাকে যদি কৃতকার্য বার করতে হয় তাহলে কি করতে হবে? কৃতকার্য বার করার জন্য গতিশক্তির পরিবর্তন বার করতে হবে। আর যদি গতিশক্তির পরিবর্তন বার করতে হয় তাহলে কীভাবে ফর্মুলাটা লিখতে হবে? কৃতকার্য ইকুয়াল টু হাফ ইন্টু এম, এটা তো কমন, শুধুমাত্র ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে। ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে মানে ভি ফাইনালের স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়ালের স্কোয়ার। ভি ফাইনাল মানে কি? বস্তুটা লাস্টে কতটা গতি হয়েছিল, আর ভিআই মানে ভি ইনিশিয়াল, মানে প্রথমে গতি কত ছিল। তাহলে হাফ ইন্টু এম কত দেওয়া আছে, এখানে এম দেওয়া আছে 4 কেজি, ইন্টু ভি ফাইনাল কত দেওয়া আছে 10, 10-এর স্কোয়ার মানে 100, আর ভি ইনিশিয়াল কত আছে 5, তাহলে এটা হবে 25। তাহলে কত আসছে 2 দুগুণে 4, আর এটা কত হচ্ছে 75। 2 ইন্টু 100 থেকে -25 করলে কত হয় 75। 75 ইন্টু 2 কত হয় 150 জুল। বুঝতে পারলে? যদি কোনো কনফিউশন থাকে, আমি নিজে আমার টেলিগ্রাম চ্যানেল দেব, চ্যানেলের লিঙ্ক দেবো, অবশ্যই ওখানে আমাকে মেসেজ করবে, ঠিক আছে? ওকে, এটার অ্যান্সার কত দাঁড়ানো 150 জুল। বুঝতে পারলে? ঠিক আছে, চলো। এরপরের কোয়েশ্চেন কি আছে, 0.1 কেজি ভরের একটা বলকে স্থির অবস্থান থেকে নিচের দিকে ফেলা হলো। বলটি 2 মিটার দূরত্ব অতিক্রম করলো। অভিকর্ষীয় বল দ্বারা কৃতকার্য কত? ঠিক আছে, তাহলে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি? এফ ইন্টু এস। এফ সমান এখানে কত এমজি, ওজন কিন্তু, হ্যাঁ। এম কত দেওয়া আছে 0.1, 0.1 ইন্টু 10 সমান কত হয় 1 নিউটন। ওকে, 1 নিউটন হবে এখানে। এখানে আছে 9.8 দেওয়া আছে, তাহলে তোমাকে এখানে 10-এর বদলে কত করতে হবে, ইউজ করতে হবে 9.8। 9.8 ইন্টু কত হচ্ছে, তাহলে ফোর্সেরটা কত হবে? ফোর্স ইকুয়াল টু হবে 0.98। ওকে, 0.98 নিউটন। আর ওয়ার্ক ডাউন সমান কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। 0.98 ইন্টু এস কত দেওয়া আছে এখানে 2 মিটার। 2 মিটার দিলে তাহলে তোমার অ্যান্সার কত হবে? 0.98 ইন্টু 2, 1.96 জুল। অ্যান্সার কী হবে? এ। ওকে, সেম আগের মতোই কোয়েশ্চেন, তার জন্য বেশি এটা এক্সপ্লেন করলাম না, ঠিক আছে? এরপরে কোয়েশ্চেন কী আছে, যদি কাজের মান পজিটিভ হয় তবে দেহের গতিশক্তি কী হবে? ঠিক আছে, পদার্থবিজ্ঞানে মানে ফিজিক্সে একটা উপপাদ্য আছে যার নাম ওয়ার্ক এনার্জি থিওরাম, যাকে বলা হয় কার্যশক্তি উপপাদ্য। এটার মানে খুব সহজ, কোনো বস্তুর উপরে যত কাজ করা হয় বস্তুটির গতিশক্তির পরিবর্তন ঠিক ততটাই হয়। অর্থাৎ ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, পজিটিভ কাজ মানে বল যেদিকে কাজ করছে বস্তুও সেদিকে চলছে, ঠিক আছে? ফলে বস্তুটার কি গতি বাড়ে, গতি বাড়া মানে বস্তুটা আরও দ্রুত চলছে। গতি বাড়লে গতিশক্তির কী হয়? গতি বাড়লে গতিশক্তি বাড়ে, ঠিক আছে? গতি কমলে গতিশক্তি কমে। তাহলে এখানে যেহেতু গতি বাড়ছে তাহলে দেহের গতিশক্তি বৃদ্ধি পাবে, রাইট? এর অ্যান্সার হবে কি? বৃদ্ধি পাবে। এটা ওয়ার্ক এনার্জি থিওরামে কাজ যেদিকে
আর সরণ যদি একই দিকে হয় তাহলে বল যেদিকে কাজ করছে বস্তুটাও যদি সেদিকে চলে তাহলে কী হবে, তো মানটা পজিটিভ হবে এবং দইয়ের গতিশক্তি কী হবে, বৃদ্ধি পাবে। এর পরের কোশ্চেন কী আছে, যদি কৃতকর্ম ওয়ার্ক ডান শূন্য হয় তবে প্রয়োগিত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত। দেখো কাজের সূত্র অনুযায়ী আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, কিন্তু এখানে তোমাকে যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস। এর মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা মনে রাখবে, হ্যাঁ। যখন এই এঙ্গেল টাইপের কোশ্চেন আসবে তখন তোমাকে এরকম সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে, এখানে তাহলে যদি শূন্য হতে হয় তাহলে এফ এখানে কি জিরো না, প্রয়োগিত বল আছে। এস কি জিরো না, এসও আছে, সরানো হয়েছে। যদি শূন্য হতে হয় তাহলে কস থিটাকে জিরো হতে হবে, মানে কস থিটা ইকুয়াল টু জিরো হতে হবে। আর থিটার ভ্যালু কত হলে জিরো হবে, কস থিটা, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কস থিটার ভ্যালু জিরো হয়। তাহলে তোমাকে এখানে কত ডিগ্রি হতে হবে, এঙ্গেলটা হতে হবে 0 ডিগ্রি। ওকে, এর পরের কোশ্চেন কী আছে, কার্য নিচের কোনটির উপর নির্ভর করে না, ঠিক আছে। তুমি যদি কার্যের মেন সূত্রটা দেখো তাহলে কী হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা। এখানে তুমি কোথাও দেখতে পাচ্ছ এফ আছে, মানে অবশ্যই বস্তুর প্রদত্ত বলের ওপর নির্ভর করবে। এস আছে, সরণের ওপর নির্ভর করবে। থিটা আছে, এই কস থিটাটা হচ্ছে বল আর সরণের মধ্যেকার কোণ, এটাও হবে। তাহলে এর উত্তর কী হবে, বস্তুর পারস্পরিক বেগ এখানে সূত্র কোথাও নেই, বস্তুর পারস্পরিক বেগের উপর নির্ভর করে না। ওকে, এখানে কি প্রশ্নটা আছে, কোনো রাশির মান আছে কিন্তু কোন রাশির মান আছে কিন্তু দিক নেই। এখানে কোনো রাশির মান আছে দিক আছে মানে সেটাকে বলা হয় ভেক্টর রাশি, আর যার শুধু মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি। এখানে এই চারটার মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে কার শুধু মান আছে। দেখো আমরা যখন কোনো জিনিস কাজ করি তখন কাজের শেষ যে 10 জন কাজ করেছে, আমরা কি বলি 10 জন কাজ ওই দিকে করেছে, 10 জন কাজ এই দিকে করেছে, এরকম কিছু বলি না। এখানে কার্যের মান আছে কিন্তু দিক নেই। ত্বরণ, সরণ, বল এগুলো সব ভেক্টর রাশি, ওয়ার্ক স্কেলার রাশি। এখানে লিখে দিই, এটা বলে স্কেলার। ওকে, আর এগুলো সব ভেক্টর রাশি। ওকে, আমরা যখন আগের দিকে আমরা অবশ্যই এগুলো নিয়ে ডিসকাস করবো, এখন আমরা শুধু কোশ্চেন আলোচনা করছি। ওই কোশ্চেনটার জন্য যা যা ইনফরমেশন দরকার সব আমি তোমাদের বলছি, ঠিক আছে। এর পরের কোশ্চেন কী আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি কোনো বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করে, যদি কোনো বল কোনো বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করে তবে কি হবে, ঠিক আছে। দেখো একটা বস্তু চলছে একদিকে, কিন্তু একটা বস্তু এদিকে চলছে, ঠিক আছে। বস্তুটা চলছে সামনের দিকে। এবার এখানে প্রশ্নে বলা হয়েছে বস্তুটা তুমি সামনের দিকে বল প্রয়োগ করছো না, বস্তুটার কোন দিকে বল প্রয়োগ করছো, সাইডের দিকে, এই দিকে বা এই দিকে। তাহলে বস্তুটা কি সামনের দিকে এগোতে এই বলটা সাহায্য করছে, এই বলটা তো শুধু সাইডে লাগছে, তাহলে এই বলটাকে কোনোভাবে সাহায্য করছে না। আর এঙ্গেলটা দেখো কত আছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে কি কোনো কার্য হচ্ছে না, কোনো কার্য করছে না। এই যে বলটা প্রয়োগ হচ্ছে সেই বলটা দ্বারা কোনো কার্য হচ্ছে না, তাই এর অ্যান্সার হবে কী হবে, কোনো কার্য হচ্ছে না। বুঝতে পারলে, ঠিক আছে। এর পরের কোশ্চেন কী আছে, যদি কার্য ঋণাত্মক হয় তবে বল ও সরণের মধ্যবর্তী কোণ কী হবে, ঠিক আছে। দেখো কার্য ঋণাত্মক আগে বুঝতে হবে তোমাদের। পজিটিভ ওয়ার্ক মানে কি বলছে, কোনো বল যদি কোনো বস্তুকে সামনের দিকে এগোতে সাহায্য করে তাহলে সেটাকে বলা হয় পজিটিভ ওয়ার্ক। আর কোনো বল যদি বস্তুটাকে থামাতে বা পেছনে টানে তাহলে যে কাজটা করতে হয় তাকে বলে নেগেটিভ ওয়ার্ক। দেখো কোনো একটা বল সামনের দিকে গড়াচ্ছে, তুমি হাত দিয়ে বলটাকে পেছনের দিকে ঠেলে থামাতে চাইছো। এখন বলটা কি করছে, বলটা বলের গতি কমাচ্ছে, মানে একটা বলের চলার বিরুদ্ধে কাজ করছে, এটাই নেগেটিভ ওয়ার্ক, ঠিক আছে। একটা বল সামনের দিকে এগোচ্ছে, তুমি ধরো বাধা দিলে বলটাকে না এমনিতে, মানে এখানে তোমার এই বলটা একটা কাজ করছে, নেগেটিভ ওয়ার্ক কাজ করছে, বুঝতে পেরেছো। বলটা সামনের দিকে যেতে চাইছে, তুমি বাধা দিচ্ছ, এটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্ক, বুঝতে পেরেছো। এবার এই বল আর বলটা সামনের দিকে যেতে চাইছে, তুমি বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে, তাহলে বলটা সামনের দিকে যেতে চাইছে, তুমি বিপরীত দিকে বলটা তোমার নিজের বলটা প্রয়োগ করছো। এটা একটা ধরো বস্তু, বল না, কনফিউশন হয়ে যাবে। এটা ধরো একটা বস্তু সামনের দিকে এগোতে চাইছে, তুমি বলটা যে বস্তুটা বিপরীত দিকে প্রয়োগ করছো, তাহলে এ দুটোর মধ্যে এঙ্গেল কত দাঁড়াচ্ছে, 180 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার কী হলো, 180 ডিগ্রি, বুঝতে পারলে। ঠিক আছে, চলো তাহলে কার্য চ্যাপ্টারে যদি তুমি এই কয়েকটা কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমাদের এদের মধ্যেই একটা পড়বে, ঠিক আছে। আমরা পুরো পয়েন্ট টু পয়েন্ট পড়ছি, মানে বেশি এদিক সেদিক না, পুরো পয়েন্ট টু পয়েন্ট, মানে যেটা আসতে পারে এক্সামে, ঠিক আছে। কারণ বেশি চাপ নিলে হবে না ভাই, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা থেকে তুমি কী সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফএস মনে রাখতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা মনে রাখতে হবে, যখন এঙ্গেলে আসবে তখন এটা, এঙ্গেল যখন থাকবে না এটা। আরেকটা যেটা ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ মনে রাখতে হবে, এটা কখন অ্যাপ্লাই করবে, এমজিএইচ যখন উপরের দিকে তুলছো তুমি, ওজনটা এখানে বল হিসাবে কাজ করছে, আর এইচটা এখানে সরণ হিসাবে, এস এটা এফ এটা এস, এই একই সূত্র কিন্তু অ্যাপ্লাই করার ধরনটা একটু আলাদা হবে, ঠিক আছে। আর কি মনে রাখতে হবে, আর মোটামুটি এই সূত্রগুলো মনে থাকলেই তোমার এই চ্যাপ্টার থেকে যাই কোয়েশ্চেন আসুক না কেন এই ফর্মুলাগুলো থেকে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ঠিক আছে।
চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।